দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন আজ সারাদিন ঢাকা সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র, তারপরে তিনি দিল্লি ফিরেছেন এবং এই সফর এমন একটা সময় হলো অন্তর্বর্তীকালীন এই সরকার 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর প্রথম ভারতের কোনো নীতি নির্ধারকের ঢাকা সফর। সেই সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও কথা বলেছেন তিনি, এবং সেই কথা বা সেই আলোচনা থেকে অনেকগুলো প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। প্রফেসর ইউনূস বলেছেন ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে একটি কালো মেঘ উকি দিচ্ছে, সেটি কাটাতে হবে। সেই কালো মেঘ কাটলো কিনা, ঢাকা দিল্লি সম্পর্কের যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি খানিকটা কমলো কিনা, ভারত আসলে কি চায় এবং দিল্লিকে এবার ঢাকা কি বার্তা দিল এবং তার প্রভাব কি, সেসব নিয়ে আলোচনা করবো আমরা আজকে 24 ঘন্টা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মাহফুজ রহমান। অ্যাম্বাসেডর মাহফুজ, স্বাগত আপনাকে। আছেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন, তিনি অবসরপ্রাপ্ত এনডিসি পিএসি বাংলাদেশ সেনাবাহিনীর এবং যিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়েও কথা বলেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর ওবায়দুল হক। ওবায়দ ভাই, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ঢাকার বাইরে থেকে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনাকেও স্বাগত। আপনি যদি আমাকে শুনতে পান অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকের এই পুরো সফরটা আপনি ব্যস্ত ছিলেন, তারপরে যতটুকু ফলো করেছেন, আপনি আমাদেরকে শিখিয়েছেন যে কূটনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় একটা বড় ফ্যাক্টর। আজকের এই পুরো সফরে প্রতিবেশী ভারতের যে টিম লেড বাই বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের যে টিম, তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের উনি সম্ভবত বগুড়ায় অবস্থান করছেন, তার নেটওয়ার্কটি আমরা ক্লিয়ার পাইনি, আমরা পেলে তার কাছে যাব। অ্যাম্বাসেডর মাহফুজ, আপনাকে একই প্রশ্ন করতে চাই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো তফাৎ দেখেন কিনা আগের এফওসি বা আগের সফরগুলোর সঙ্গে এবারের? মানে আগেরগুলোর সঙ্গে কম্পেয়ার না করেও বলা যায় যে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি তাতে আমার কাছে কনস্ট্রাকটিভ মনে হয়েছে, পজিটিভ মনে হয়েছে, এবং যে এই দুটো শব্দ তিনি কিন্তু উচ্চারণও করেছেন। সুতরাং আমিও বিষয়টাকে সেভাবে দেখতে চাই। জি, ভারতের পররাষ্ট্র সচিব কোনো প্রশ্ন নেননি, কিন্তু তিনি দুটো বিষয় ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে তিনি বলছেন ইতিবাচক গঠনমূলক একটা সম্পর্ক তারা এগিয়ে নিতে চান, এই সরকারের সঙ্গে তারা কাজ করতে চান। তিনি প্রফেসর ইউনূসকে নরেন্দ্র মোদীর প্রথম টেলিফোনের রেফারেন্স টেনে বলেছেন। এর পাশাপাশি আবার তিনি একই জায়গায় তাদের যে কনসার্নের জায়গায়, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে, সেটিও স্পষ্ট করেছেন। দুটো বিষয় খানিকটা দ্বান্দ্বিক বলে মনে হয় কিনা? আমার বা আপনার কাছে দ্বান্দ্বিক মনে হতে পারে, কিন্তু আমি সেই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির বক্তব্যটা শুনেছি। সেখানে আমার কাছে মনে হলো তিনি খুব মুন্সিয়ানার সঙ্গেই কথাটা বলেছেন। মানে আপনি যেটা বললেন যে উনি বলেছেন যে আমাদের মধ্যে যেটা আলাপ আলোচনা হয়েছে এটা ফ্র্যাঙ্ক ছিল, ক্যান্ডিড ছিল, কনস্ট্রাকটিভ ছিল, ভালো কথা বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আমি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে চায়, এই কথাটাও বলেছেন। বলেছেন যে এইটা রিফ্লেক্টেড হতে পারে তখন ওই যে সমস্ত আপনার অর্থায়নের, যে সমস্ত প্রকল্পের সঙ্গে ভারতের স্বার্থ জড়িত, সেগুলোর কথা উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে ভারত যে কথাগুলি বারবার বলে আসে, যেমন আপনি একটা বললেন যে সেখানে হিন্দু ধর্মগোষ্ঠী, যদি উনি হিন্দু ধর্মগোষ্ঠীর কথা বলেন কিন্তু মাইনরিটিজের কথা বলেছেন, ওইটাই মিন করেছেন। তো সেই প্রসঙ্গটাও তিনি এনেছেন, এবং তার মানে হলো যে আমাদের সঙ্গে বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে তিনি যে সম্পর্ক ভালো করতে চান বা কাজ করতে চান একসঙ্গে, তার ভিত্তি হিসেবে তিনি ওই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন বা আনার চেষ্টা করছেন। জি, জেনারেল মনির, আপনাকে যে প্রশ্নটা প্রথম করতে চাই সে প্রশ্নটা হচ্ছে যে আমরা বারবারই বলি যে ধরেন ভারতে যখন বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপি একটি উগ্র সাম্প্রদায়িক দল হিসেবে ভারতের বিরোধী পক্ষরা বলে, বা সেটি হয়তো সত্যিও। ফলে আমরা বাংলাদেশ সরকার সেই সময় সেই সরকারকে ওয়েলকাম করেছে, ফলে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। অনেকে আপনারা বলছেন বা যারা সাবেক কূটনীতিক শিক্ষক তারাও বলছেন এই পট পরিবর্তনটাই সম্ভবত ভারতের সরকার মেনে নিতে পারছে না। আবার আজকে এসে তারা বললেন যে প্রতিবেশী দেশ যেহেতু পরিবর্তনের সুযোগ নেই, সেই সরকারের সঙ্গে তারা কাজ করতে চান।
ফলে আসলে সংকটটা কোথায়, এই টানাপোড়েনটা কেন হলো, যেটা সাম্প্রতিক টানাপোড়েন? অনেক ধন্যবাদ মিশু এবং যমুনা টিভি দর্শকদের সালাম। আমরা এই গতকালকেই বাশার আল আসাদকে দেখলাম হয়ে গেল। তো স্বৈরাচার পতনটা হঠাৎ করেই হয় এবং সবাই এটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। বিগত 15 বছরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে তাদের ইচ্ছাটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যত রকমের চুক্তি হয়েছে অত্যন্ত বৈষম্যমূলক, ওরা যেটাই চেয়েছে সেটাই পেয়েছে এবং এই অভ্যাসটা গড়ে উঠেছে 15 বছর ধরে। তো ইট বিকেম এ হ্যাবিট। বাংলাদেশকে আমরা যেটা বলবো সেটাই শুনবে এবং সম্পর্কের মধ্যে একতরফা হবে। তো হঠাৎ করে এই পট পরিবর্তনটা আমার মনে হয় ইট ওয়াজ এ বিগ শক টু দি রুলিং পার্টি। এবং আমি ভারতকে এবং ভারতবাসীদের অনেক বিজ্ঞ মনে করি। আই থিঙ্ক দে আর ভেরি ইন্টেলিজেন্ট এবং আমি খুব অবাক হয়েছি তাদের এই প্রতিক্রিয়া দেখে। দে শুড হ্যাভ বিন মোর ম্যাচিউরড। গণতন্ত্রে ক্ষমতা পরিবর্তন হবেই। আমরা যে কেউ ভারতে যে কোনো দল ভারতে আসুক না কেন আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং একজন ফরেন সেক্রেটারি বাংলাদেশে আসবে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটা বিদেশি ফরেন সেক্রেটারির ভিজিট এত গুরুত্ব সহকারে আমরা দেখছি। বিকজ এই পরিস্থিতিতে আসলে ইট ইজ ইম্পর্টেন্ট। এই ফরেন সেক্রেটারি ইজ নট সাপোজ টু কল অন দি চিফ অ্যাডভাইজার, বাট বাংলাদেশ সরকারও অতটুকু গুরুত্ব দিচ্ছে। সো আমি রিসেন্ট ঘটনাগুলোতে আমি খুবই আশাবাদী। প্রণয় ভার্মা উনি দুই একদিন আগে যেসব বক্তব্য দিয়েছেন, আজকে যে পররাষ্ট্র সচিব মিস্ত্রি সাহেব যে বক্তব্য দিলেন, এবং প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টা, দে আর নট স্ট্রং এনাফ, দে ডোন্ট স্ট্যান্ড স্ট্রং ফার্ম অন আওয়ার উইশেস। বাট রিসেন্ট 2-3 দিনে আমার মনে হচ্ছে আমরা আমাদের স্পাইনটা ফেরত পেয়েছি এবং আমি বডি ল্যাঙ্গুয়েজে আই এম ভেরি হ্যাপি। বাট দিস ইজ ভেরি লিমিটেড। দুইটা সরকারের মধ্যে সম্পর্ক ভালো হলেও এই সম্পর্ক ভালো করতে অনেক সময় লাগবে। বিকজ শুধু সরকার টু সরকার সম্পর্ক ভালো হলে তো দুইটা দেশের সম্পর্ক ভালো হতে পারবে না। গত 5ই অগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশের জনগণের ভারতের প্রতি যে ক্ষোভ, যে ঘৃণা জন্মিয়েছে, এটা নর্মাল হতে অনেক সময় লাগবে। এবং দুইটা দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে হলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট মানুষের মধ্যে এই সম্পর্কটা ভালো হতে হবে। আপনি জোর করে কাউকে ভালোবাসাতে চেষ্টা করলে আরও উল্টাটা ঘৃণা করবে। এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে ভারতীয় সরকার বলছে একটা, করছে আরেকটা। এবং তাদের যে মিডিয়া যেভাবে মিথ্যাচার চালাচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে অবশ্যই তার সবার কথা বলার অধিকার আছে, বাট ইট ডাজ নট মিন দ্যাট আরেকটা দেশ সম্পর্কে এত মিথ্যাচার করবে, এত রিউমার ছড়াবে, সারা বিশ্বের কাছে আমাদের ছোট করে ছাড়বে। বাট ভারতের সরকারের, ওয়েস্ট বেঙ্গলের সরকারের আমি কাউকেও দেখিনি যে তেমন কোনো অ্যাকশন নিতে। সো উই আর হোপফুল, উই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক। আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকাটা খুবই জরুরি দুই দেশের পক্ষে, বাট ইট হ্যাজ টু বি অন এ লেভেল প্লেইং গ্রাউন্ড। ডক্টর ওবায়দুল হক, একটা বড় জায়গা বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন যে তাদের বৈঠকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে আস্থার সংকট আছে, এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলছে এটা স্বীকার করে নিলেই বরং সেখান থেকে কাটিয়ে ওঠার রাস্তাটা খোঁজা সহজ হয়। এবং উনি বলছেন যে তাদের যে বৈঠক এখানে এই আস্থার গ্যাপটা বা ট্রাস্ট গ্যাপটা কিভাবে কমানো যায় সেটি নিয়ে তারা আলোচনা করেছেন। এই সফরটাকে তাৎক্ষণিকভাবে আপনি এখন পর্যন্ত কিভাবে দেখছেন? মানে যে উত্তেজনা বা টেনশন ছিল সেটা কি খানিকটা কমতে পারে মনে হয় এরপরে? মিশু, আমি মানুষ হিসেবে খুব নৈরাশ্যবাদী নই, কিন্তু আমি খুব আশাবাদী কথা আপনাদের শোনাতে পারবো না হয়তো বা আজকে। প্রথম কথা, যেই ফর্মেটে এই মিটিংটি হয়েছে এটি হবার কথা ছিল, কারণ গত বছর হয়েছে, ওটার কন্টিনিউশন, ফরেন অফিস কনসালটেশন। আপনারা জানেন যে বছরই হবার কথা ছিল, এবং ভালো যে এই পরিবর্তিত পরিস্থিতিতেও, এই টানাপোড়েনের মধ্যেও ভারত এবং বাংলাদেশ উভয়, বিশেষত ভারত সিদ্ধান্ত নিয়েছে যে তারা দেল গো হেড উইথ দ্য মিটিং। বাট এটা বাংলাদেশের প্রস্তাব ছিল। আমাদের তৌহিদ হোসেন সাহেব জাতিসংঘে ওনার সঙ্গে যখন জয়শঙ্করের দেখা হয় তখন এটি প্রস্তাব করেছে। চমৎকার চমৎকার। তো এ থেকে বোঝা যায়, যেহেতু তৌহিদ সাহেব এই প্রস্তাব দিয়েছেন এবং ভারত এটি গ্রহণ করেছে, এ থেকে বোঝা যায় যে আমাদের দিক থেকে আমরা সবসময় এনগেজ করতে চেয়েছি। এখন কথা হলো, আমি অতটা বডি ল্যাঙ্গুয়েজ বুঝি না একাডেমিক হিসেবে, কিন্তু আমি ভাষা বুঝি, যে ভাষায় কথা বলেছেন। যেমন
প্রথম কথা, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনের এজেন্ডা কী থাকবে আমরা গতকাল পর্যন্ত জানতে পারিনি, আজকে সন্ধ্যা পর্যন্ত মিটিংয়ের পরে খুব ডিটেলস পাইনি। শুধু আমরা দেখেছি যে ভারতীয় ফরেন সেক্রেটারি বের হয়ে বলেছেন সাংবাদিকদেরকে, আমি যতটুকু দেখেছি মিডিয়াতে, উনি বলেছেন যে আমাদের যে এই যে ইতিবাচক সম্পর্ক এটি এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। এবং বাংলাদেশের দিক থেকে আমাদের ফরেন সেক্রেটারি সম্ভবত একটা প্রেস ব্রিফিং বা কিছু দিয়েছেন, যেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার কথোপকথন ওখানে যা বলছেন উনি, যে তার যে অ্যাক্টিভিটিস এটি বাংলাদেশ পছন্দ করছে না। এর থেকে মনে হয় যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আমরা যতটুকু ডিটেলস আছে সেই ডিটেলসের উপর ভিত্তি করে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে দেখেন, এগুলো কিন্তু মূল সমস্যা ছিল না, মূল সমস্যা ছিল অন্য কিছু। আমাদের যেমন আগের বক্তারা বলেছেন যে প্রকল্পের কথা বলেছে, কিন্তু আসলে সমস্যাটার স্বরূপটা যদি আমরা অনুধাবন না করি তাহলে আমরা এর সমাধান হবে না। সমস্যার স্বরূপটা কিন্তু 5ই আগস্ট থেকে শুরু হয়নি। এটা আমরা মোটামুটিভাবে যারা খোঁজখবর রাখি দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক, আমরা জানি যে এই সম্পর্কের সূচনা কিন্তু আসলে 72 সাল থেকেই, হয়তো বা 71 সাল থেকেই। এটাকে কে কীভাবে দেখেন তার উপর নির্ভর করে। এটা বলা যায় 71 সাল 72 সাল আমাদের যে চুক্তি হয়েছিল, তারপরে যে ফারাক্কার ব্যাপারটি, তারপর প্রতি পদে 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 অনেক ঘটনা ঘটেছে এই 2024 সাল পর্যন্ত। এটি নতুন মাত্রা লাভ করেছিল এই গত সরকারের সময়, যখন আমরা দেখেছি যে এটা এমন একটি পর্যায়ে চলে গেছে যে যেখানে আমাদের ভারতের যে এক পেশে নীতি বাংলাদেশ সম্পর্কে, সেখানে আমাদের বলবারও কোনো অধিকার ছিল না। এখন কথা হলো যে ওই যে আমাদের যে গ্রিভান্সেসগুলো সেগুলো অ্যাড্রেসড হয়েছে কিনা। অনেকে বলতে পারেন এটা একটা বরফ গলনের একটা সূচনা বা এক ধরনের একটা, আপনি যেটাকে বলেন যে আইস ব্রেকিং, কিন্তু আপনার কথা তো মনে হলো যে এই যে তারা এখনো সংখ্যালঘুর অত্যাচারের ব্যাপারে, এখানে তথাকথিত অত্যাচারের ব্যাপারে যে তারা কনসার্ন প্রকাশ করেছে, এটা সাংঘর্ষিক মনে হচ্ছে আপনার কাছেও। একদিকে তারা বলছে যে ইতিবাচক সম্পর্কের প্রত্যয়, কেন সাংঘর্ষিক মনে হচ্ছে আপনার কাছে? আমার মনে হয় এই কারণেই যে আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করেছি তাদেরকে, যে তাদের যে অ্যালিগেশন হতে পারে এখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে, কিন্তু এগুলোর কোনোটাই টার্গেটেড প্রসিকিউশন ছিল না। এবং ভারত এমন কোনো দেশ নয় যে ভারতের নিজের কাছে ইন্টেলিজেন্স নাই এখানে কি হচ্ছে। সো ভারত এক ধরনের একটা সিলেক্টিভ ডিনায়ালের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়। অথবা এটি তাদের কৌশলের অংশও হতে পারে, যে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার জন্য তারা এই জায়গাটা এখনো ধরে রেখেছে। তো আমার কথা হলো যে আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমাদের যে মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি ভারত অ্যাড্রেস না করে এবং গোলপোস্ট বারবার সরাতে থাকে, যেমন এখন গোলপোস্ট সরে হয়ে গেছে যে আমাদেরকে ভারত বলে যাচ্ছে যে এখানে সংখ্যালঘু আপনার এখানে নির্যাতন হচ্ছে এবং আমাদেরকে এটাকে বারবার বলতে হচ্ছে না। কিন্তু এখানে তো শুধুমাত্র ভারতীয় ইন্টেলিজেন্স নয়, ভারতীয় সংবাদ মাধ্যম নয়, আমাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েছে এবং এখানে একটা সংবাদের একটা কি বলবো অবাধ প্রবাহ রয়েছে। তো ভারতের এই যে অ্যালিগেশন, সেখানে দেখে মনে হয় যে ভারত এক ধরনের একটা ডিনায়ালের মধ্যে রয়েছে, অথবা ভারত তার সিদ্ধান্ত থেকে একটুও নড়েনি, এই জায়গায় সে চাপ প্রয়োগ করে যেতে থাকবে বাংলাদেশ। সো এই কারণে আমি খুব আসলে, এবং উনি মিথ্যাচারের কথা বলেছেন, সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা, ভারত কিছু প্রমিস করেছে কিনা, ভারত প্রমিস করেছে কিনা, কিভাবে ডিল করবে, তিস্তা সহ ভিন্ন নদীর গুলোর পানি, তারপরে বন্যা ব্যবস্থাপনা এবং বাংলাদেশের সাম্প্রতিক বন্যা, সেগুলো নিয়ে আলোচনা। যদি আলোচনা হয়েও থাকে, আপনার প্রশ্নের উত্তর আমি বলবো যে আমি অপেক্ষা করবো কি ডেলিভার করে ভারত সে পর্যন্ত। কারণ আমার কাছে মনে হয় ডেলিভার করার দায়িত্ব হলো ভারতের, এখানে দায় হলো পুরোটাই ভারতের। বিকজ ভারতের সৃষ্ট সমস্যা এটা, এই সৃষ্ট সমস্যা 5ই আগস্ট নয়, সৃষ্ট সমস্যা 1971 থেকে। সো ফলে ভারতকে একটা কথাটা এই কারণে বলছি, দেখেন 1972 সালে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সূচনা হয়েছিল কিন্তু খুব পজিটিভ নোটে। তো দুটো পাশাপাশি দেশ আশা করতেই পারে, যেখানে ভারতের স্বার্থ রয়েছে, বাংলাদেশের স্বার্থ রয়েছে সুসম্পর্কের। ভারত কিন্তু কখনো সেই অনুভূতিটা আমাদের দিতে পারেনি। ফলে আমাদের সবসময় মনে হচ্ছে যে ভারতের মধ্যে এক ধরনের একটা ইনডিফারেন্স আছে, ভারতের মধ্যে এক ধরনের নেগলিজেন্স আছে। তো ওই জায়গাগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার। অ্যাম্বাসেডর মাহফুজ, একটা জিনিস আপনাকে একটু বলতেই চাই। ধরেন আজকের বৈঠকটি নির্ধারিত ছিল সকাল 11টা থেকে 1:30টায় মধ্যাহ্নভোজ দিয়ে শেষ হওয়ার কথা, কিন্তু বৈঠক থেকে ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রপতি ভবন পদ্মা থেকে বেরিয়েছেন 3টায়। এবং একটা গুঞ্জন, আমরা আরেকটু পরে গেলে হয়তো ম্যাচুর হতে পারবো, আলোচনার টেবিলে একটা বড় ইস্যু ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, তার বক্তব্য বিবৃতি। বিশেষ করে আগের রাতে, গতকালকে তিনি যুক্তরাজ্যে একটি পাবলিক প্রোগ্রামে বক্তব্য রেখেছেন, তার আগে যুক্তরাষ্ট্রের একটি প্রোগ্রামে বক্তব্য রেখেছেন, ভিডিও বা অডিও কল ভাইরাল হচ্ছে। ফলে এগুলো নিয়ে যে বাংলাদেশ সন্তুষ্ট না, সেটা ডক্টর ইউনূস আগেও ইন্টারভিউ দিয়ে জানিয়েছেন। ফলে এই ইস্যুটা এখন তিক্ততার প্রধানতম উপকরণ কিনা, এবং শেখ হাসিনাকে যদি বাংলাদেশ আইনি প্রক্রিয়ায় ফেরত না নিতে পারে এবং ভারত যদি তাকে আশ্রয় দেয়, তাহলে এই সম্পর্ক আসলে কতখানি স্মুথ হবে বলে আপনার মূল্যায়ন?
আমাদের তো প্রথমে বরফ ভাঙার কাজটা ছিল, তো সে কাজটা হয়েছে। এখন আমরা আশা করতে পারি যে বাকি যে বিষয়গুলো আছে, যেটা উনি বললেন যে সেই ৭১ সাল থেকেই অনেক কিছু আনরিজলভ অবস্থায় আছে, তো সেই বিষয়গুলি সামনে আসতে আমাদের সময় লাগবে। একটা ভিজিট দিয়ে আমরা সমস্ত কিছু অ্যাচিভ করে ফেলব, অতটা আশা আমরা করতে পারি না। আমাদের জেনারেল উনি যেটা বলেছেন, অ্যাপারেন্টলি মনে হতে পারে, আমি যেহেতু একসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, সেজন্য আমি ওনার কথাটা নিয়ে সেটার কাউন্টারে একটুখানি বলতে চাই যে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমরা হয়তোবা অপর পক্ষের তুলনায় পিছিয়ে আছি। উনি যে শব্দটা ব্যবহার করেছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা যথেষ্ট ফার্ম না, তাই তো আপনি বলেছেন? এখন ফার্ম, হ্যাঁ, ইনিশিয়ালি আমার মনে ছিলাম না। হয়নি। জি। ঠিক এইভাবে না, কারণ আমরা পেশাদার কূটনীতিক হিসেবে আমাদের কাজ হলো টু বি কার্টিয়াস, টু বি পোলাইট, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ইন্টারেস্টের জায়গায় আই নিড টু বি ফার্ম। তো সেইটা হয়তো অনেক সময় ওই যে বললেন বডি ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছুতে অনেক সময় হয়তো বা পরিষ্কার হয় না, কিন্তু আলোচনার টেবিলে যখন হয় তখন সেটা পরিষ্কারভাবেই বলা হয়। এখন আপনি যে প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে যেহেতু আমাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত আশ্রয় দিয়েছে, হয়তো তিনি সেখানে অতিথির মর্যাদা পাচ্ছেন, কিন্তু আমাদের দিক থেকে যা বলা হয়েছে, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বলেছেন যে তিনি সেগুলো নোট নিয়ে গেছেন। জি, সুতরাং সেই বার্তাটা এখন পরিষ্কারভাবে দিল্লিতে যাবে এবং আমরা আশা করি যে সেই দিল্লি সেই বার্তা অনুযায়ী পরবর্তীতে একটা পজিটিভ রেসপন্স দেখাবে। জি, অ্যাম্বাসেডর মাহফুজ, অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরকে সম্ভবত আমরা পেয়েছি। স্যার, আপনি যদি শুনতে পান, দুঃখিত, অনেকক্ষণ আমরা আপনাকে কানেক্ট করতে পারিনি। স্যার, আজকের এই সফরে আমাদের কাছে মনে হয়েছে, আমি মাঠেও ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার কথাবার্তা, সেটি নিয়ে বাংলাদেশ যথেষ্টই বিরক্ত, এবং সেটি একেবারে পররাষ্ট্র সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সব লেভেল থেকেই সেই বার্তাটা দেওয়া হয়েছে। তার কোনো প্রভাব বা ইম্প্যাক্ট কতখানি পড়তে পারে আগামী দিনগুলোতে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুনছিলাম দুজন বিজ্ঞ আলোচক যেটা বলছিলেন, তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে এখনকার বাস্তবতায় এবং গত 15 বছরের অভিজ্ঞতা, তার তৎপরবর্তী বাস্তবতার আলোকে বাংলাদেশ সরকার তার বর্তমান অবস্থানকে যে কোনোভাবেই যদি কেউ বিপদগ্রস্ত করতে চায়, সেটা পছন্দ করবে না। শুধু সরকার নয়, ব্যাপক জনগোষ্ঠী, আমি বলবো যারা গত আন্দোলনে অংশীদার ছিলেন, তারা কেউ সেটা পছন্দ করছেন এবং সেটা করেন না। যে সেটা প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু স্পষ্ট করেই বলেছেন আগে। আমাদের আজকে পররাষ্ট্র যেটা আপনি বললেন যে নিশ্চয়ই আলোচনায় এই বিষয়টা এসে থাকবে, তার কারণ বাংলাদেশ তো আমরা পীড়িত হচ্ছি, এটা অভ্যন্তরীণ ভাবে বলেন, বাইরের পৃথিবীতে বলেন, এই বিষয়টা তো আমাদের জন্য একটা নেতিবাচক প্রক্রিয়া হিসেবে কাজ করছে। তো কাজে সেই প্রেক্ষাপট থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং এই বিষয়টা একটা জটিল বিষয়। তার কারণ হচ্ছে যে যেটা বিজ্ঞ আলোচক দুজনই বলছিলেন যে সাম্প্রতিক পরিবর্তনটা ভারতের জন্য আমার ধারণা মুক্তিযুদ্ধের পরে, ৭১ সালের মুক্তিযুদ্ধের পরে এই প্রথম বোধহয় ভারত একটা, এখানে বাংলাদেশের জনগোষ্ঠী, এটা শুধুমাত্র সরকার নয় কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাপক সরকার এবং বাংলাদেশের জনগণ, তারা একটা বলিষ্ঠতা নিয়ে কিন্তু তাদের বক্তব্যটাকে উপস্থাপন করছে। এবং ভারতের জন্য, ভারত গত 15 বছরে বিশেষ করে যে ধরনের সুবিধা বা বাংলাদেশের সাথে তাদের যে রকম সম্পর্ক ছিল, সেই প্রেক্ষাপটের আলোকে এটা কিন্তু তাদের জন্য অপরিচিত মনে হতে পারে। এবং যেহেতু অপরিচিত, সেই জন্য হয়তো তাদের কাছে এটা শখ হিসাবে লাগতে পারে, তাদের কাছে মনে হতে পারে যে তারা যা প্রত্যাশা করেছিলেন সেটা হাত থেকে বেরিয়ে গেছে, ইত্যাদি নানা ধরনের তাদের মধ্যে মনোভাব থাকতে পারে। এবং সেই প্রেক্ষাপটই হয়তো তারা এমন একটা গোপন আশায় থাকতে পারেন যে আবার হয়তো পূর্ব ব্যবস্থায় তারা ফেরত যেতে পারবেন। তার কারণ আমার যেটা মনে হচ্ছে যে তারা এখনো বাংলাদেশের এই জুলাই পরবর্তী অবস্থা, বাস্তবতাটাকে মেনে নিতে পারছেন না বা এটা উপলব্ধি করতে পারছেন না। অন্তত সব পর্যায়ে উপলব্ধিটা আছে বলে আমার কাছে মনে হয় না।
ঢাকা থেকে যেগুলো যায়, ঢাকায় যারা আছেন ভারতীয় দূতাবাসে তারা হয়তো যা পাঠান, কিন্তু ওখানে যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে আছেন, আমার ধারণা তাদের অনেকেরই এটা নিয়ে অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত। এবং যারা ওখানে বিভিন্ন অংশীদার আছেন তাদের মধ্যে এটা অসুবিধা হয়, কারণ আমি ভারতীয় বিভিন্ন চ্যানেলের সাথে কথা বলতে গেলে, যখন ভারতীয় বন্ধুদের সাথে কথা বলি, তখন আমার কাছে মনে হচ্ছে যে তারা এটাকে একটা ষড়যন্ত্রের ফসল হিসাবে দেখছেন। কিন্তু আমি তাদের সাথে একটা কথাই বলি যে এটা একেবারেই বাংলাদেশের অভ্যন্তর থেকে উৎসারিত একটা গণ আন্দোলন, ছাত্ররা, তরুণ প্রজন্ম তাতে নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা সেটাকে এখনো মানতে রাজি নন। তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করে তার ভেতরেই তারা থাকতে চাচ্ছেন, এবং থাকতে চাচ্ছেন বলেই আমার ধারণা প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধরে তারা তাদের এখনকার বাস্তবতাটাকে তৈরি করতে চাচ্ছেন। আমার ধারণা সেটা বাস্তব অর্থে খুব অবজেক্টিভ বলা যাবে না, এবং সেই যে বাংলাদেশ, সেই প্রেক্ষাপট থেকেই তারা যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশ থেকে তাদের কাছে একটু অপরিচিত মনে হচ্ছে। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আলোচনায় এরকম যেটা বাস্তবতায় আজকের বৈঠকের পরে ভারতের এবং বিশেষ করে ভারতের গণমাধ্যমের প্রায় সবাই, আমরা শুধু ভারতের গণমাধ্যমকে বেশি দোষারোপ করি মনে হয়, কিন্তু ভারতের সরকার, ভারতের রাজনৈতিক দল, এমনকি বিরোধী পক্ষ মমতা ব্যানার্জি, যার সঙ্গে নরেন্দ্র মোদীর দা কুমড়া সম্পর্ক, তিনিও একই টোনে কথা বলছেন। সেই ন্যারেটিভের কি আগামীতে কোনো পরিবর্তন আপনি আশা করেন বা তার কোনো লক্ষণ দেখেন? সে নিয়ে আপনার উত্তর শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলছি আমরা। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আছেন আমাদের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আজকের এই বৈঠকে যে বার্তা, যে বডি ল্যাঙ্গুয়েজ ঢাকা এবং নয়াদিল্লি পরস্পরকে দেখালো এবং যে অবস্থান ঢাকায় স্পষ্ট করলো, আমাদের পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলছেন যে আমরা কারো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, ফলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ নাক গলাক সেটা প্রত্যাশিত না। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও বলছে, উনি বলছেন এটি প্রথমত সেইভাবে হয়নি, যদি হয়েও থাকে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশ সরকার আইন অনুযায়ী শুধু ধর্মের কারণে কেউ যেন কোনো অন্যায্যতার বা অবিচারের শিকার না হন সেটি নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই বার্তার পরে ভারতের যে ন্যারেটিভস, সরকারের, রাজনীতিবিদদের, এমনকি মিডিয়ার, সেটাতে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনার ধারণা? ধন্যবাদ আপনাকে। আসতে পারে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু ভারতের দিক থেকে আজকে যে তাদের প্রেস নোটটা ইস্যু করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এমইএ থেকে, তাতে কিন্তু তারা এই বিষয়গুলো উল্লেখ করেছে। তার অর্থ হচ্ছে যে ভারতের দিক থেকে তারা এখনো এই বিষয়টাকে গুরুত্বের সাথেই দেখছে, এবং আমি যেটা মনে করি, আমি অগ্রগতি হয়েছে বলে মনে করতাম যদি তারা তাদের এই বক্তব্যের সাথে সাথে এটাও বলতো যে আমরা বাংলাদেশ সরকারের দিক থেকে এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য উদ্যোগও লক্ষ্য করছি। এই সেন্টেন্সটা যদি তারপরে থাকতো, তাহলে আমি মনে করতাম যে তারা তাদের বক্তব্যটা দিয়েছে, এবং বাংলাদেশ সরকারের দিক থেকে যে বাংলাদেশ সরকার এবং জনগণ এবং বিভিন্ন অংশীদারেরা এই বিষয়টাতে এক্সট্রা সচেতনতা বা বাড়তি সচেতনতা দেখিয়ে যাচ্ছে, এটার অ্যাকনলেজমেন্ট বা স্বীকারোক্তিটা থাকলে তাহলে আমি বুঝতে পারতাম যেটাতে তারা খানিকটা অগ্রগতিতে বা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের এমইএর যে প্রেস স্টেটমেন্ট বেরিয়েছে তাতে কিন্তু সেই কথা তারা বলেনি। ঢাকাতেও এরকম কোনো ইঙ্গিত দুই পক্ষের কোনো পক্ষ থেকেই আমরা দেখিনি। তো কাজেই এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে ভারত তার অবস্থান এটাতে বজায় রেখেছে, এবং বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ তাদের যে বক্তব্য, যেটা প্রধান উপদেষ্টা মহোদয় অনেকদিন আগে বলেছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন, আজকে পররাষ্ট্র সচিব মহোদয় সে একই কথাই বলছেন। তো এখানে আমার ধারণা যে দূরত্বটা থেকে যাচ্ছে। এখন আপনি এর আগে যেটা ব্রেকে যাওয়ার আগে যে কথাটা বলেছিলেন, আমাদের একটা জিনিস কিন্তু বোঝা দরকার, সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এবং তার সাথে বিভিন্ন অংশীদারদের অংশগ্রহণের যে প্রক্রিয়া, তার মধ্যে কিন্তু তফাৎ আছে। ভারতের সরকার যে ন্যারেটিভটা তৈরি করে বা যে ন্যারেটিভটা প্রচার করে, সেটা কিন্তু মোটামুটি ভাবে সমাজের সকলেই গ্রহণ করে নেওয়ার একটা প্রবণতা তাদের আছে বা থাকে। এর কারণ হচ্ছে ভারতে একটা কমপ্লায়েন্ট কালচার যদি আমি বলি, সেটা আছে, এবং বিভিন্ন বিষয়তে বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই জিনিসটা আমরা সচরাচর লক্ষ্য করে থাকি। বাংলাদেশে কিন্তু সেটা ভিন্ন।
তবে এবার এই বিষয়টাতে এবং এই বিষয়টা কেন বললাম সেটা হলো যে এই গত 3 মাস ধরে যে আমরা ন্যারেটিভ দেখছি, সেটা সরকার বলেন, এই বা ওদের বুদ্ধিজীবী মহল বলেন, মিডিয়া বলেন, নাগরিক প্রতিষ্ঠান বলেন, সব ক্ষেত্রে কিন্তু এই ন্যারেটিভটাই তারা গ্রহণ করেছে এবং ব্যাপকভাবে সেটা প্রচার করছে। এখন এখানে আজকে দ্বিতীয় অংশটা আপনার ছিল যে আর কোনো পরিবর্তন বা পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখি কিনা। আজকে মমতা ব্যানার্জি তাদের অ্যাসেম্বলিতে, স্টেট অ্যাসেম্বলিতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেটা আমার কাছে মনে হয় যে একটু বোধহয় ওখানে একটা নতুন চিন্তা তৈরি হচ্ছে। এবং তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা এমন কোনো কাজ করা ঠিক হবে না যেই কাজের ফলে আমাদের ভাই বোনেরা এখানে যারা আছেন এবং অন্য বাংলাদেশের কথা বলেনি, বলছে সীমান্তের পারে যারা আছেন তারাও যেন ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ক্ষতির কারণের মধ্যে পড়ে। তো আমার এখানে তার বক্তব্যটাকে একটু তার আগের বক্তব্যের চাইতে একটু মোর নমনীয় মনে হচ্ছে। আপনাকে একটু থামাই স্যার, আপনাকে একটু থামাই আমি ডক্টর ওবায়দুল হক, আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরও মনে করেন না যে খুব ন্যারেটিভে পরিবর্তন হবে, কিন্তু একটা পরিবর্তন হয়তো ধরেন মুখ্যমন্ত্রী পর্যায়ে এসছে। আমরা দেখছি যে আগামীকালকেই দিল্লিতে আমাদের যে হাই কমিশন সেটা ঘেরাওয়ের কর্মসূচি আছে। অন্য একটা ব্যানারে হলেও, নাগরিক সমাজের ব্যানারে হলে সেটির আসলে নেতৃত্ব দিচ্ছে আরএসএস, সেটা আমরা জানি। আবার বাংলাদেশেরও একটি বড় রাজনৈতিক দল ভারত সীমান্ত অভিমুখে, দুটো সীমান্ত অভিমুখে তাদের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। ফলে এই ন্যারেটিভগুলার সুযোগও কি দুদেশ থেকেই একটা করে গোষ্ঠী নিতে পারে কিনা, এবং যেটি এই সম্পর্কটাকে স্বাভাবিক করার ক্ষেত্রে একটা অন্তর হিসেবে দেখা দিতে পারে? আমি প্রথমে ভারতের কথা বলি। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে ভারতের সম্ভবত 5ই আগস্টের পরে এই উপলব্ধিটা হয় নাই যে এটা যে একটা সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতি, ভিন্ন একটা বাস্তবতা, এটা তারা বুঝতে পারছে না। এই একটা জায়গায় আমি ওনার সাথে একমত না, এবং এটি শুধু উনি নন, আরও অনেকে আমি বলতে শুনেছি। আমার মনে হয় ভারত খুব ভালোই বুঝতে পেরেছে যে 5ই আগস্টের পরে কি হয়েছে এবং সামনে কি হবে। ভারত একটি বড় রাষ্ট্র, অনেক পুরনো পররাষ্ট্র নীতি, সব পোড় খাওয়া মানুষজন তারা আছেন ওখানে পলিসি মেকিং লেভেলে, তারা এগুলো বুঝেন এবং বিশ্লেষণ করেন। দেখেন, ভারত আগেও যে পলিসি পার্সু করেছে শেখ হাসিনা সরকারের সাথে, সেটা হলো কি যে জনগণকে বাদ দিয়ে একটি রাজনৈতিক দলের সাথে এবং ধরেন শেখ হাসিনার সাথে, তার উপরে তারা ব্যাংক করেছে, তাদের সমস্ত সব কিছু ইনভেস্ট করেছে তারা। তো এখন এটি তারা করেছে কেন, এটি যদি আমরা বুঝতে চাই তাহলে দেখবেন যে ভারত কিন্তু অনেক আগে বাংলাদেশের জনগণকে হারিয়েছে। এখন এই জনগণকে ফিরে পাবার কোনো পন্থা তার জানা আছে কিনা, বা আমরা কিছু সাজেস্ট করতে পারি কিনা যে এই 1, 2, 3 ক খ গ ঘ ম, যে আমরা বলতে পারি যে এই করলে বাংলাদেশের জনগণকে অতি দ্রুত সে ফিরে পাবে। আমার সাংঘাতিক সন্দেহ আছে বিষয়ে। সো ভারত জানে ভারতের অপশন খুব লিমিটেড বাংলাদেশের ব্যাপারে। ভারতকে আবারও এনগেজ করতে হলে একটি পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে এনগেজ করতে হবে, এবং সে চাইবে ওই গভর্নমেন্ট যেন যতটা সম্ভব শেখ হাসিনা গভর্নমেন্টের মতো বিহেভ করে। এখন কিভাবে সে বিহেভ করানো যায় তার জন্য চাপ প্রয়োগ করা দরকার, এবং এটি ভারত 71 সাল থেকে করে এসেছে। যেটি আপনাকে বলেছিলাম যে 71 বা 72 একটা অসাধারণ একটা সুযোগের সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে আস্থায় নিয়ে। কারণ ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি ভারতের জন্য দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলো যত গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে বাংলাদেশ। কিন্তু সেই আস্থায় নেওয়ার কোনো প্রবণতাই আমরা দেখিনি 72 থেকে শুরু করে 2024 পর্যন্ত। ফলে ভারত খুব ভালোই উপলব্ধি করেছে, কিন্তু ভারতের কোনো চয়েস নাই। ভারতের চয়েস এনগেজ করা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে, এবং পলিটিক্যাল গভর্নমেন্টের আসার আগ পর্যন্ত তারা বুঝতে পারছে যে সময় লাগতে পারে 4 বছর 3 বছর। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করে যতখানি তারা সুযোগ আদায় করতে পারে সেটি তারা করবে। এবং ভারতের একটা অসাধারণ ক্যাপাসিটি আছে, সেটি হলো গোল পোস্টকে পরিবর্তন করা। যে গোল পোস্ট ছিল, ধরেন আমরা নদীর ডিসকোর্স পরিবর্তন করে, হ্যাঁ, মানে এখন হলো যে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে এখন আমরা কথা বলছি ওদের তৈরি করে দেওয়া এজেন্ডা নিয়ে, ওই ন্যারেটিভ নিয়ে আমরা কথা বলছি। এটি এখন এই ভারতে যেটি বললেন আপনি যে হাইকমিশন ঘেরাও করা, এটি অন্য কোনো তৃতীয় পক্ষ কি করছে তার থেকেও আমি অনেক বেশি ইন্টারেস্টেড। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে ভারত সরকার কি করছে তার বিহেভিয়ার আমি খুবই ইন্টারেস্টেড। দেখেন, আপনার এই কলকাতা ডেপুটি হাইকমিশন অ্যাটাক হওয়ার পর, অ্যাটাক বলেন বা যাই বলেন, যেরকম আগরতলায় যেটি হলো এটি একেবারেই অগ্রহণযোগ্য। কলকাতায় হয়ে যাবার পরে সব ধরনের ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, এবং আমরা দেখেছি, সবাই ভিডিও ক্লিপ দেখেছে যে আগরতলায় কি হয়েছে, এটা স্পষ্ট অবহেলা ছিল, একেবারে চোখে আপনি দেখতে পাচ্ছেন অবহেলা ছিল। তার মানে ভারত সরকারের, এবং এই আগামীকালে যেটা বললেন যে আরএসএস এর ঘেরাও করা, তো তার সাথে আমি এই যে বাংলাদেশি কিছু দল এখান থেকে তারা বলছে আখাউড়া যাবে, লং মার্চ নিয়ে, আমি দুটোকে কম্পেয়ার করতে চাই না।
এখানে রাষ্ট্রীয় মদদ নাই, এখানে সরকারি মদদ আছে বলে আমি মনে করি না। কাজে এখানে একটা গুণগত পার্থক্য আছে বলে জি আমার মনে হয়। জি আমি জেনারেল সাহেব আপনার কাছে যেটি জানার সেটা হচ্ছে এই সংখ্যালঘুটা কি ভারতের জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড? ধরেন বাংলাদেশ আজকে স্পষ্ট করেই বলেছে, একেবারে অস্বীকার করে না যেখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি, সেটার প্রেক্ষাপটটা বলেছেন তারা হয়তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ কেউ হতে পারে, যেটুকু হয়েছে সেটা গভর্নমেন্ট সেটা প্রতিহত করার চেষ্টা করছে, স্বাভাবিক করার চেষ্টা করছে, তাদের নিরাপত্তা দেবে, কিন্তু এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখতে চায় এবং এটা তাই। ফলে এই মেসেজটা কি ভারতকে সেটি দিল, নাকি ভারতেও যখন এ ধরনের কোনো সাম্প্রদায়িক নির্যাতন হয় তখন আমাদেরও একটু সরব হওয়া উচিত? আপনার পরামর্শ কি? জি, আমি মনে করি ভারতের সুনির্দিষ্ট কিছু রেগুলেটরি মেজার আছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। চিটং হিল ট্র্যাক্স একটা, যখনই বাংলাদেশ সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে তাদের পছন্দ হবে না, দেখা যাবে চিটং পার্বত্য চট্টগ্রামের সমস্যা বেড়ে গেছে। আমি অনেক দিন চাকরি করেছি। ফারাক্কাবাদ তিস্তার পানি একটা কথা না শুনলে পানি কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে। এবং এই মাইনরিটি একটা বিশাল রেগুলেটরি মেজার তাদের। এবং আপনি জানেন যে বিজেপি সরকার বারে বারে ক্ষমতায় এসছে হিন্দুত্ববাদকে সাপোর্ট করে, এবং তাদের সামনেও একটা নির্বাচন আছে। এবং আমি তো মনে করি ভারত সরকার যে দলটা ক্ষমতায় আছে, বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন থেকে তাদের পরবর্তী ইলেকশনটা তাদের বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই বারে বারেই ঘুরে ফিরেই আমি যখন স্টেটমেন্টটা দেখছিলাম, একদম যখন ওই মাইনরিটি ইস্যুটা চলে আসলো ওই পর্যন্ত আমার খুবই ভালো লাগছিল। তারপরে মনে হলো যে যা তাই, আলটিমেটলি দে আর সেইং অ্যাবাউট দি সেম থিং। এবং এটা আমি মনে করি যে এটা ভারতে বিভিন্ন গুজরাট, কাশ্মীর, সেভেন সিস্টার্স বিভিন্ন জায়গায় তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি কখনো আমার মনে হয় না বাংলাদেশ সরকারিভাবে এটাতে কোনো স্টেটমেন্ট দিয়েছে, আমাদের মিডিয়া অমনভাবে কোনো অপপ্রচার চালিয়েছে আমার মনে হয় না। এবং এই যে আমি জানি যে ভারতের 4-5টা চ্যানেল বাংলাদেশে অ্যাক্সেস আছে, অথচ বাংলাদেশে কোনো চ্যানেল ভারতবাসীরা দেখতে পারে না। সকল এগ্রিমেন্টে বৈষম্য। আমাদের যখন 5টা এগ্রি করলাম, আমরা কেন 2টা চ্যানেল অ্যালাউ করলাম না? এবং আরেকটা বড় দিক হচ্ছে, আমি মনে করি আমরা রিঅ্যাক্টিভ, আমরা প্রোঅ্যাক্টিভ না। আমাদের ওয়াই উই ডোন্ট হ্যাভ আওয়ার ওন ন্যারেটিভ। আমরা কাউন্টার ন্যারেটিভ কেন করতে হবে? উই শুড হ্যাভ আওয়ার ওন ন্যারেটিভ। এবং এখানে আমি মনে করি আমাদের মিডিয়া আপনারা ব্যর্থ হয়েছেন অনেকাংশে এখানে। এবং আমি একটা টক শোতে বলছিলাম যে বাংলা ভাষা কয়জন, অলদো ইট ইজ দি 8th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা ইংরেজি চ্যানেল নাই। আমরা একটা ইংরেজি চ্যানেলে একটা ইংরেজি টক শো করি না। হুমায়ুন স্যার বললো যে ভারতে বিভিন্ন চ্যানেলের সাথে উনি কথা বলেছেন। আমরা কয়জন ভারতবাসীদের সাথে আপনার চ্যানেলে আপনারা ইন্টারভিউ নিয়েছেন? এবং আমাদের বাংলা তো কলকাতাবাসীরাই শুধু বোঝে, আর তো কেউ বোঝে না। সুতরাং ইন্ডিয়ানস আর অনলি এক্সপোজ টু দি প্রোপাগান্ডা circulated by Indian media. They don't know what we want to say, what the people of Bangladesh are feeling. এইটা আমার মনে হয় খুব দ্রুতই কিছু ইংরেজি চ্যানেল, বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, রক্ত দিয়েছি, ঠিক আছে, বাট আমাদের ভাষাটা এভরিবডি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। এবং ইংরেজি ভাষায় কিছু টক শো হওয়া উচিত। আপনাদেরও কিছু ভারতবাসী, আই এম শিওর ওখানে বিবেকবান ভারতীয় আছে, আমরাও তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে কানেক্ট করি। অ্যাম্বাসেডর মাহফুজ, যে অভিযোগটা জেনারেল সাহেব করছিলেন যে এই আমাদের গণমাধ্যমের ভূমিকা, আমাদের সরকারের ভূমিকা, সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে ইউরোপীয় ইউনিয়নেরও অনাবাসী রাষ্ট্রদূত যারা বাংলাদেশে অন্তত 20টি ইউরোপের দেশের এম্বাসি নেই, তাদের 11 জন বা 12 জন এসেছিলেন, ঢাকার ভুক্ত দেশ তারাও গেছে। সেইখানে প্রফেসর ইউনুস, আপনি জানেন যে বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে ইউরোপে পড়তে যায় এবং এই 20টা দেশের ভিসা আনার জন্য ভারতে যেতে, ফলে ভারতের ভিসা বন্ধ, তারা যেতে পারছে না। পরিস্থিতি এমন, আমরা গত কয়েকদিন ধরে আমার এক কলিগ তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছে, সেই শিক্ষার্থীরা সেই অন ক্যামেরা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছে, তাহলেও যদি তারা ইন্ডিয়ান ভিসাটা না পায়। প্রফেসর ইউনুস তাদেরকে আহ্বান করেছেন তাদের ভিসা সেন্টার তার থার্ড কোনো কান্ট্রিতে অথবা এখানে যদি করা যায়। এইটা কি এই ইঙ্গিত দেয় তার মানে ভারতের সঙ্গে সম্পর্ক খুব দ্রুতই স্বাভাবিক হচ্ছে না? একেবারে এই বিষয়টাই যে ওরকম ইঙ্গিত করে তা না। আমি দুটো একটু আলাদাভাবে বলি, যেহেতু আপনি ভিসার প্রশ্ন তুলেছেন, কারণ এটা আমাদের বিশাল সংখ্যক ছাত্র এবং কিছু কিছু আপনার যারা ওখানে কাজ করার জন্য যেতে চান, তাদের জন্য ইটস এ হিউজ ইস্যু এবং ক্রাইসিস। আর এখন না হয় আপনার কোনো কারণে তারা ভারতে যেতে পারছে না, কিন্তু আগে তো ভারতে হয়তো যেতে পারতো, সময় লাগতো ভিসা টিসা পেতে, কিন্তু যেতে পারতো। কিন্তু গিয়ে ওখানে অনেকে দেখা যেত মাসের পর মাস থাকে এবং সেখানে অর্থ খরচ হয় তাদের, আনসার্টেইন একটা জিনিস, কখন তার অ্যাপয়েন্টমেন্ট হবে, কখন সেখানে ভিসা আপনার ফেস করতে পারবে ইন্টারভিউ।
এই সমস্ত একটা টেনশন তো ছিলই। দেখা যেত ওদিকে তাদের ইউনিভার্সিটির ডেট পার হয়ে যাচ্ছে, অথচ কোনো রকম সুবিধা তারা এই এম্বাসিগুলো থেকে পেত না। এবং যেহেতু এই এম্বাসিগুলোর আপনার রিসেপশনে থাকতে হতো ইন্ডিয়ান লোকাল পিপল, তারা একটা হোস্টাইল আচরণ করত অনেকের সঙ্গে। জি, অনেকের সঙ্গে। সুতরাং এইটা আমাদের জন্য একটা বড় ইস্যু ছিল। আমরা কিন্তু বিভিন্ন সময় ইন্ডিভিজুয়ালি যে সমস্ত দেশের আপনার নন রেসিডেন্ট মিশন ওখানে, তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি এইটা নিয়ে এই কথাগুলো তুলতাম, কিন্তু কখনো কালেকটিভলি বলার আমাদের সুযোগ হয় নাই। কারণ এরকম একইভাবে ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের অল অ্যাম্বাসাডার আসছেন এবং একটা কমন জায়গায় তাদেরকে অ্যাড্রেস করা যাচ্ছে, সেরকম সুযোগ আমাদের হয়নি বলে হয়তোবা সেই কাজটা আমরা করতে পারিনি। আমি তো খুবই আশাবাদী যে প্রফেসর ইউনূস সেই কথাটা তুলেছেন, এবং তোলার পরপরই আমরা দেখলাম যে কিছু পজিটিভ রেসপন্সও আমরা সেখান থেকে পেয়েছি। তার মধ্যে যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এমনকি নেপালে অবশ্য এমবাসির সংখ্যা কম, 4টা বোধ হয়। হ্যাঁ, এবং ইভেন ঢাকাতেও নিয়ে আসা যায়, কারণ এখন ওই যে ভিএফএস কিংবা অন্য কোনো মাধ্যমে তারা এটা ইন্টারভিউ নিয়ে অথবা অনলাইনে করে এটা বহুভাবে সলভ করা পসিবল। আমরা ওই যে বায়োল্যাটারালি যতবার এই বিষয়গুলো তুলি ততবারই তারা এটা বলে যে আমরা দেখছি, পরীক্ষা করে দেখছি, কিন্তু শেষ পর্যন্ত তারা বলে যে তাদের জন্য এগুলো ফিজিবল হয় না। কমার্শিয়ালি ভাবে বলো না হয়। জি জি জি, আমরা একটা বিরতি নিই তাহলে। এই অবস্থায় অ্যাম্বাসেডর মাহফুজ, আমাদের যেহেতু প্রতিবেশী বদলের সুযোগ নাই, ভারতের জন্য বাংলাদেশ অপরিহার্য, আমাদের জন্য সমততে আমাদের, এবং অনেকগুলো উইন্ডো আমাদের, বিজনেস বলি, নানা ধরনের নির্ভরতাও আছে, বিদ্যুৎ বলি, বন্ধুত্ব বলি। ফলে সেই জায়গায় কি করা উচিত সেই প্রসঙ্গে আপনাদের সবার মতামত শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমরা একদম অল্প সময় যদি বলেন যে পরবর্তী করণীয় কি, এই সম্পর্ক আসলে স্বাভাবিক করার ক্ষেত্রে আমরা কি করব, ভারত কি করবে? আমাদের ভারতের দিক থেকে যদি বলি তাহলে ধরেন কয়েকটা জায়গায় তো তারা করতেই পারে। সেটা হলো যে তারা এই যে ভিসা আটকে রেখেছে বা ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে, এটা চালু করলে কিন্তু আমার ধারণা বাংলাদেশের মানুষের কাছে একটা ইতিবাচক বার্তা যেতে পারে যে ভারত সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তো এটা করা যেতে পারে। তারা তাদের দিক থেকে তারা বলছে যে হয়তো বলবে যে এখানে নিরাপত্তার ঘাটতি আছে। বাংলাদেশে তো অন্যান্য মিশনগুলো আছে, এবং আমার বিশ্বাস যে সরকারিভাবেও এই কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে যেটুকু সহযোগিতা দেওয়া দরকার বাংলাদেশ সরকারের দিক থেকে সেটুকু সহযোগিতা দেওয়া হবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে ধরুন যেমন যোগাযোগের ব্যাপারটা তারা বলছে। এখন যোগাযোগের ব্যাপারটাও কিন্তু একটা জায়গা হতে পারে যেখানে আবার ভিসাটা ওপেন হলে অবভিয়াসলি যোগাযোগের জায়গাটা, কানেক্টিভিটি জায়গাটা আবার তৈরি হবে। এই জায়গাগুলো হলে সাধারণ মানুষের মধ্যে একটা ইতিবাচক বার্তা যেতে পারে, এবং তাদের যে ন্যারেটিভটা তারা এখন প্রচার করছে সংখ্যালঘু নিয়ে, এটাতেও আমি মনে করি যে যদি যেমনটা বলছিলাম যে এখানে তাদের কনসার্ন যেটা আছে সেটা যদি আমরা অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সংযুক্তি হারিয়েছি। আমরা ডক্টর ওবায়দুল হক, আপনার কাছে একটু জানতে চাই আমাদের করণীয় কি, বাংলাদেশ সরকার কি করতে পারে? আমার মনে হয় আমাদের দিক থেকে কতগুলো বিষয় খুব পরিষ্কার করা দরকার যে ভারতের কাছ থেকে আসলে আমরা কি ধরনের আচরণ আশা করি, ভারতের কাছ থেকে আমাদের কি পাবার আছে। যা হবার হয়েছে আমরা ইতিহাসকে মুছে ফেলতে পারবো না, কিন্তু ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের দিক থেকে আপনি যখন বলছেন আমাদের করণীয় কি, মানে এমনটা মনে হতে পারে, আর একটা অর্থ হতে পারে এটা যে আমরা ভারতকে কি ডেলিভার করতে পারি, কিন্তু আমি মনে করি আমাদের দিক থেকে আমাদের বার্তাটা কি, বার্তা এটি কিন্তু একই সাথে আমাদের আরো একটা করণীয় আছে। আমি যেটা মনে করি সেটা হলো যে কতগুলো জিনিস একটু রিভিউ করা দরকার যেগুলো হয়েছে, নাহলে আপনি হবে কি যে যেই সমস্ত গ্রিভান্সেসগুলো আছে এগুলো অ্যাড্রেসড হবে না। সো আমাদের দিক থেকে, কারণ এটা আপনাকে একসময় করতেই হবে, সেটা হলো ভারতের সাথে বসে যে সমস্ত এগ্রিমেন্টস অথবা এমওইউ হয়েছে সেগুলোকে রিভিউ করা এবং ভারতকে বোঝানো যে এটা আমাদের করতেই হবে। যদি তুমি এই মেসেজগুলো পৌঁছানো আমাদের দিক থেকে খুব জরুরি, মানে আমাদের দিক থেকে যতটা না ডেলিভার করা যে ভারতকে আমরা কি করতে পারি ভারতকে খুশি করার জন্য, আমি মনে করি ভারতের দিক থেকে অনেক বেশি করণীয় রয়েছে। যেমন আপনি যেটা বলছেন ভারতের সদিচ্ছা, যেমন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন, সদিচ্ছাটা বোঝাতে হবে যে ভারতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশিদের সম্পর্কে যেরকম অবমাননাকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করেন যে পিটিয়ে ঝুলিয়ে রাখবে অথবা উই পোকা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো তো ডেলিবারেট, এগুলো তো তাদের হাতে। এগুলো বলছেন ওখানকার কোনো মিডিয়া না বা আরএসএস এর মতো কোনো পলিটিক্যাল পার্টি না, তারা
খুবই গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন এবং ডেলিবারেটলি বাংলাদেশকে মেসেজ দিচ্ছেন। এবং বাংলাদেশে যেমন সংখ্যালঘু আছে, ভারতেও সংখ্যালঘু আছে। তো এগুলো মেসেজ কিন্তু আমাদের এখানে আসে, এই কোন মসজিদের নিচে মন্দির পাওয়া যাচ্ছে, ওখানে মুসলমানদের প্রতি কী ধরনের আচরণ হচ্ছে। সো এই সদিচ্ছাটা তাদের প্রকাশ করতে হবে এবং আমাদের দিক থেকে আমরা ভারতের কাছে কি চাই সেটা পরিষ্কার করে বলতে হবে। আমার মনে হয় এটা খুব জরুরি। জি, জেনারেল এখন একটা বিষয় খুব স্পষ্ট, আমাদের ভারতের একটা রাজনৈতিক ঐক্য আছে, বিশেষ করে কূটনীতি বা বাংলাদেশ ইস্যুতে। আমাদের ভিতরে যে সেই ঐক্যটা শতভাগ নেই, সেই বার্তাটিও নিশ্চয়ই ভারতের কাছে পরিষ্কার। ফলে অভ্যন্তরীণ সেই রাজনৈতিক ঐক্য, জনগণের ঐক্যটাও খুব জরুরি কিনা এই সম্পর্কটাকে ভারতের সঙ্গে আমরা যে সাম্যের কথা বলি, আমরা যে মর্যাদার কথা বলি, আমরা যে সমান হওয়ার কথা বলি, সেটার জন্য একজনকে কোট করি, খুব বিখ্যাত ব্যক্তি না, পলিন হেনসন, অস্ট্রেলিয়ান একজন পলিটিশিয়ান। উনি বলেছিলেন যে টু সার্ভাইভ ইন পিস অ্যান্ড হারমোনি, স্ট্রং অ্যান্ড ইউনাইটেড, উই হ্যাভ টু বি ওয়ান পিপল, ওয়ান নেশন, ওয়ান ফ্ল্যাগ। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি। এবং আমি কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দল রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মিটিং করেছেন। আমি একটা ছবি দেখেছি, আমি এটা ফোনে সেভ করে রেখেছি। আমি এভরি টাইম আই সি ইট আই ফিল ভেরি প্রাউড। বাংলাদেশের মূলধারা রাজনীতিতে যত দলগুলো আছে সবার প্রতিনিধি এক ফ্রেমের ভিতরে, এবং দিস ইজ এ ভেরি ব্যাড নিউজ ফর আওয়ার নেইবার্স। আমি তো মনে করি যে উই আর ডুইং এ গ্রেট জব। এত প্রোপাগান্ডা, এত মিথ্যাচারের পরও বাংলাদেশের রায়ট শুরু হয় না, এটা নিয়ে তো তারা খুবই মন খারাপ আমাদের বন্ধুদের, আমার ধারণা। এবং উই হ্যাভ প্রুভেন দেম রং। উই হ্যাভ টু বি ইউনাইটেড। জনগণ এবং সরকার, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। সকল রাজনৈতিক দলগুলো ধর্ম, গোত্র নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং ইফ উই আর ইউনাইটেড, ইফ উই আর ওয়ান নেশন, ওয়ান পিপল, ওয়ান ফ্ল্যাগ, এই অপপ্রচার আমাদেরকে কোনো এফেক্ট করতে পারবে না। আস্তে আস্তে দে উইল বিকাম এক্সস্টেড এবং তারা হাল ছেড়ে দিবে। এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অ্যাম্বাসেডর মাহফুজ, এই টেনশন কি আপনার পূর্বাভাস শব্দটা ব্যবহার করবো কিনা জানি, মানে আপনার ফোরকাস্ট কি এই টেনশনটা কি ধীরে ধীরে কমতে শুরু করবে? হ্যাঁ, ধীরে ধীরে কমবে সেটাই তো আশা করি, কিন্তু এখন মনে হচ্ছে যে অনেক ধীরে ধীরে হবে। কারণ ভারতের সরকারের দিক থেকে যদি একটা পজিটিভ রেসপন্স পাওয়া না যায়, এবং যেটা আপনি শুরুতে একবার বলেছিলেন যে যেহেতু সেখানে আমাদের পতিত প্রধানমন্ত্রী রয়ে গেছে এবং তাকে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি, এবং সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে যদি আমরা বাধার সম্মুখীন হই, তখন হয়তো সম্পর্কর টানাপোড়েন আরও বাড়তে পারে। সেটাও আমাদের একটু মাথায় রাখা দরকার। বাট আমি মনে করি যে ভারতের সরকার যদি একটু পজিটিভ রেসপন্স শো করে, যেটা ফরেন সেক্রেটারি এখানে এসে মুখে বলেছেন, সেই ধরনের যদি উনি কাজেও কিছুটা শো করতে পারেন বা সেই ভারত সরকার শো করতে পারে, তাহলে আমার ধারণা হয় যে ভারতের মিডিয়া এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, যেমন ধরুন হোটেল মালিক সমিতি আছে, হ্যাঁ, ওই যে নিউ মার্কেটের ব্যবসায়ীরা আছে, আপনার মেডিকেল প্র্যাকটিশনার যারা তারা আছে, প্রত্যেকের ট্রেডার্স যারা তারা আছে, প্রত্যেকেরই স্বার্থ কিন্তু বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সরকারের বৈরী অবস্থানের কারণে সম্ভবত তারাও একটা বৈরী অবস্থানে রয়ে গেছে অথবা নীরব একটা ভূমিকা রেখেছে। কিন্তু সরকার যদি কিছুটা পজিটিভ হয়, তখন হয়তো এই লোকগুলো যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, তারা হয়তো বা তাদের মুখ খুলতে পারে, এবং সেটা হয়তো আমাদের উপকারে তখন আসতে পারে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি যদি শেষ 30 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান, আমরা আপনার সংযুক্তি হারিয়েছিলাম। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে এখন যে ধরনের টানাপোড়েনটা আছে, ভারতকে একটা উপলব্ধিতে আসতে হবে যে এই নতুন প্রজন্মের প্রত্যাশা এবং নতুন প্রজন্ম যেভাবে দেখতে চায় দুই দেশের সম্পর্ক, এটাকে সম্মান করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সম্মান তারা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা এই টানাপোড়েনটা চলবার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। সুখের কথা হচ্ছে যে এখন অন্তত আলাপ আলোচনাটা করে দুই দেশের মধ্যে একটা সামনে যাবার সুযোগ তৈরির একটা উদ্যোগ আছে। এটাকে সাধুবাদ জানাই, কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ আজকের এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু মানে টেনজিবল কিছু আমরা পাইনি। প্রসেস হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কিন্তু কোনো নেট আউটপুট আসেনি। আমি আউটপুটের অপেক্ষায়। জি, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ ডক্টর ওবায়দুল হক, ধন্যবাদ জেনারেল আকান্ত, এবং ধন্যবাদ অ্যাম্বাসেডর মাহফুজ। দর্শক, এই ছিল আমাদের আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।